হ্যালো, আমি অনিন্দিতা। হেলথ টক্সের একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমাদের সাথে রয়েছেন আজকে ডক্টর গৌতম মুখোপাধ্যায়। সরাসরি যাব। ডাক্তারবাবু, এই যে ক্যান্সার রোগটা সম্বন্ধে যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। ক্যান্সার ইজ অ্যান আনকন্ট্রোলড গ্রোথ অফ সেলস। এই সেলগুলো বড় হচ্ছে কোনো নিয়ম না মেনে। এটা একটা টিউমার বা ফর্ম করতে পারে, যেটাকে বলি একটা মাংসপিণ্ড আর কি, এবং সেটা অন্য জায়গায় ছড়াতে পারে। তো যেই টিউমার অন্য জায়গায় ছড়ায়, লাংস বা লিভারে, সেই টিউমারকে আমরা সাধারণত ক্যান্সার বলি। এই যে ক্যান্সার, এটা কি পেন হয়? পেন হয় বা পেন হয় না, এরকম কিছু ব্যাপার আছে ক্যান্সারে? ক্যান্সার অ্যাকচুয়ালি এমন একটা অসুখ যেখানে লোকের একটা ভয় বা ভীতি আছে। তার অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে পেইন, যে ক্যান্সারে যে ব্যথা হবে এবং কষ্ট হবে খুব, এটা লোকে একটা ধরে নেয়। কিন্তু সব সময় এটা সত্যি নয়, কারণ লোকের কিছু আইডিয়া থাকে, সেটা কিন্তু সব সময় সত্যি নয়। এবং ক্যান্সারের ক্ষেত্রে বলতে পারি এটা ঠিকই যে কিছু ক্যান্সারে কিন্তু পেন হয় এবং ইট ক্যান বি পেইনফুল, কিন্তু তার অনেক রকম ব্যবস্থাও আছে। এই যে পেন আপনি বললেন, সেটা কি বিভিন্ন জায়গায় যে ক্যান্সারের যখন টিউমার গুলো হয়, সেখানে কি বিভিন্ন জায়গায় পেন হতে পারে? নাকি শুধু এরকম কোনো ব্যাপার আছে যে এই জায়গাতে হলে পেন হবে বা অন্য জায়গায় হলে পেন হবে না, এরকম কিছু? ক্যান্সার যখন হয় কোনো অর্গানে, যেমন ধরুন লাংয়ে ক্যান্সারে একটা টিউমার হলো, যেটা দেখা গেল ক্যান্সার, আচ্ছা। এইরকম অবস্থায় সেটা যদি হাড়ে ছড়িয়ে যায় তাহলে হাড়ে ব্যথা হয়, বা লিভারে ছড়ায় বা অন্য কোথাও ছড়ায়, তার জন্য ব্যথা হতে পারে। এবং ক্যান্সার যে পেইনটা হয়, দ্যাট ক্যান বি ডিউরিং দ্য ট্রিটমেন্ট অ্যান্ড অলসো ইন দ্য টার্মিনাল স্টেজেস। ওকে। দু ক্ষেত্রে হতে পারে। আমরা মূলত বলছি যে টার্মিনাল স্টেজে যে পেইন হয় সেটা কন্ট্রোল করা যায় কিনা। সেটা কন্ট্রোল করা যায়, তার বিভিন্ন পদ্ধতি আছে। এই যে ধরুন কারো যদি ক্যান্সারের পেন হয়, আমাদের কলকাতাতে কি ট্রিটমেন্ট হয়? ট্রিটমেন্ট করা যাবে? অবশ্যই করা যায়। এবং ক্যান্সার যেখানে ট্রিটমেন্ট হয় সেখানে পেন কন্ট্রোল করা কিন্তু খুবই জরুরি, এবং পেন কন্ট্রোল করতেই হবে, কারণ কোয়ালিটি অফ লাইফ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সুতরাং পেন যে কন্ট্রোল করা হয় তার একটা বিশেষ জায়গা আছে, যাকে আমরা বলি পেন ক্লিনিক। ওকে। এই পেন ক্লিনিক যে আছে তাতে কিন্তু ডাক্তাররা থাকে যারা পেন উপশম করে। এবং ক্যান্সারে বললাম যে ট্রিটমেন্টের সময় যে পেন হয় বা এই ধরনের কোনো যদি অসুবিধা হয়, তাহলে যে ট্রিটমেন্ট করছে যে ডাক্তার অঙ্কোলজিস্ট, সে এটাকে ম্যানেজ করতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের দরকার হয় স্পেশালাইজড ডাক্তার, যারা এই নিয়ে শুধু কাজ করে, পেন ক্লিনিকে কাজ করে। তারা কিন্তু এই পেনটা অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারে। ট্রিটিং পেন অ্যাজ এ সিমটম অ্যান্ড ডিজিজ, ওকে। পেনকে ইন্ডিভিজুয়াল। ক্যান্সার ট্রিটমেন্ট যেমন চলছে তেমন তো চলবেই, কিন্তু এছাড়া একটা মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, তার যাতে কোনো অসুবিধা না হয়, এটাও কিন্তু দেখা খুব প্রয়োজন। সব টিউমারই কি ক্যান্সার? যদি ধরুন পেন হচ্ছে, সেটাও কি ক্যান্সারের আমি ধরে নিতে না, পারবো? বেশিরভাগ টিউমারই কিন্তু ক্যান্সার নয়। বেশিরভাগ টিউমারই কিন্তু বিনাইন টিউমার বা নন ক্যান্সার টিউমার। কিছু ক্ষেত্রে এটা কিন্তু ক্যান্সার হতে পারে। যদি পরিসংখ্যানে যাই তাহলে বলতে হবে যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 15 লাখ নতুন ক্যান্সার পেশেন্ট হয়, এবং পশ্চিমবাংলায় প্রায় 1,10,000 নতুন ক্যান্সার পেশেন্ট ডায়াগনোজ হয়। সুতরাং এটা যে খুব একটা আনকমন ডিজিজ তা নয়, কিন্তু টিউমার মানেই যে ক্যান্সার তা কিন্তু নয়। বেশিরভাগ টিউমারই কিন্তু বিনাইন বা নন ক্যান্সারাস, যেমন একটা আব হয়েছে বা একটা সিস্ট হয়েছে, এগুলো কিন্তু ক্যান্সার নয়। সাধারণ মানুষ কখন ডাক্তারবাবুর কাছে যাবেন? ধরুন একটা হাতে বা কোথাও হলো, সে বুঝতে ফিল করছে যে আমার হাতে একটা কিছু হয়েছে, তো তখন কোন সময়টা তার যাওয়া উচিত ডাক্তারবাবুর কাছে? এটা খুব ভালো প্রশ্ন একটা, যে কখন আমি ডাক্তারের কাছে যাব। কারণ ইউজুয়ালি ডাক্তারের কাছে কেউ যেতে চায় না, এটাই কিন্তু নর্মাল। কিন্তু যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, যে ফুলে গেছে বা কাশি হচ্ছে যেটা সারছে না, বা গলার আওয়াজ বদলে গেছে, বা কোনো আলসার হয়েছে, বা ব্যথাহীন কোনো মাংসপিণ্ড হয়েছে, বা ওজন খুব কমে যাচ্ছে, বা কোনো জায়গা থেকে রক্ত পড়ছে কোনো অরিফিস থেকে,
এসব ক্ষেত্রে কিন্তু ইউ মাস্ট মিট দ্য ডক্টর, এবং তখন এটা কিন্তু দেখতে হবে সব ক্ষেত্রে যে এটা ক্যান্সার হবে তা কিন্তু নয়, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, এবং এই সব ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। বা এইভাবে যদি বলি যে কোনো সিমটম যদি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে না যায়, তাহলে কিন্তু ডাক্তারকে দেখানোই ভালো। আচ্ছা, আচ্ছা, কোন ধরনের জিনিস হয় না যে অনেকেই হয়তো মনে করেন যে ক্যান্সার আমি তো এই জিনিসগুলো খাই বা এই জিনিসগুলো অ্যাভয়েড করি তাহলে হয়তো ক্যান্সার নাও হতে পারে বা হতে পারে, এরকম কি কোনো খাদ্য তালিকা রয়েছে যে ক্যান্সার হওয়ার পিছনে কি কারণ? ব্যাপারটা সেরকম অত সহজ নয়, তবে কিছু খাবার আছে হুম। যেগুলো খেলে ক্যান্সারের ইনসিডেন্সটা বেশি। তার মধ্যে বলতে পারি যারা খুব স্মোকড ফুড খান, যেমন কাবাব ইত্যাদি রেগুলার খান তারা, বা মাংস খান রেগুলার খান, তাদের কিন্তু খাদ্যনালীর ক্যান্সার হয়। কিছু ক্ষেত্রে কুরুন রেকটামের ক্যান্সার হয়, স্টামাক ক্যান্সারও হয়। যারা খুব মোটা হয়ে যান বা ওবিজ, তাদের ক্ষেত্রে কিন্তু মানে মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার এবং ইউটেরাসের ক্যান্সার বেশি হয়, এবং কিছু ক্ষেত্রে কিন্তু ছেলেদের লাং ক্যান্সার এবং ইউসোফেগাস ক্যান্সার বেশি হয়। সুতরাং এই ধরনের যে একটা ব্যাপার থাকে যে খাদ্যের সঙ্গে কিছু যোগাযোগ আছে, তবে যদি কিছু রেসপন্সিবল থাকে তাহলে আমি বলবো টোব্যাকো অ্যান্ড অ্যালকোহল। ওকে। Tobacco is associated at least with 40% of all cancers. তার সঙ্গে যদি রেগুলার অ্যালকোহল অ্যাড করা হয় তাহলে কিন্তু ইনসিডেন্স অনেক বাড়ে, চান্সটা বেশি। অনেকে বলতেই পারে যে আমি তো দীর্ঘদিন স্মোক করছি, কিছু তো হয়নি। সবার হয় না তো, কিন্তু চান্সটা বেশি থাকে। ডাক্তারবাবু, আপনি যেটা বললেন যে চান্স বেশি থাকে, আপনি ধরুন সিগারেট বলুন বা অ্যালকোহল বলুন, কিন্তু অনেকেই এরকম আছেন যারা অনেক বছর ধরে তো সিগারেট অ্যালকোহল কিছুই খান না, তারপরেও তাদের ক্যান্সার হচ্ছে। হতেই পারে। সেই জায়গাটা যদি একটু ফোকাস করেন। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। আমি বলি যে ক্যান্সার অনেক কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে জেনেটিক বা বংশে যদি ক্যান্সার থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় 8 to 10% একটা বেশি চান্স থাকে ক্যান্সার হওয়ার। এছাড়া লাইফস্টাইল, লাইফস্টাইলের মধ্যে আমরা খাদ্য বললাম, টোব্যাকো অ্যালকোহল বললাম, এই সবগুলো মিলে কিন্তু ক্যান্সার হবার চান্স থাকে। যে শুধু কিন্তু খাবারের উপর নির্ভর নয়, অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে নর্মাল ভালো খাওয়া দাওয়া করেছে, বাড়িতে কারো ক্যান্সার নেই, তাও তার ক্যান্সার হয়েছে, এটা হতে পারে। কিন্তু যদি কোনো অ্যাবনর্মালিটি আমরা দেখি, নট রেসপন্ডিং ইন 4 to 6 weeks, আমরা ডাক্তার কাছে যাব। তবে সব ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই কিছু একটা কারণ থাকে। সুতরাং আমি এটা বলতে পারি, আপনি কি স্মোক করেন না বা টোবাকো ইউজ করেন না, কোনোদিন মদ্যপান করেননি, বা বাড়িতে কারুর ক্যান্সার নেই, বা আপনার ওজন কি একদম নিয়ন্ত্রণে আছে, সুতরাং এইরকম বা কোন রকম বডিতে প্রবলেম নেই আপনার, এগুলো সাধারণত সবারই থাকে কম বেশি। সুতরাং ক্যান্সার যে কোনো বয়সে যে কোনো লোকের হতে পারে, এটা কোনো ডিসক্রেডিট নয়। ডাক্তারবাবু, আপনি যেটা বললেন অ্যাজ পার ইউ সেড কি ক্যান্সার যদি বংশগত হয় তাহলে হওয়ার চান্সেস থাকে, তারা তাহলে কি মানে আগে থেকে তারা কি সেই জায়গাটার বজায় রাখবে যে আমি ক্যান্সার হতে পারে, তার জন্য তারা কি কোন প্রিকশনস কি নেবে? এই প্রিকশন নেবার যে ব্যবস্থাটা, তাকে একটা সাবজেক্ট আছে, তার নাম হচ্ছে হসপিসে আপনি যেটা বললেন যে সব ধরনের কেয়ার ওখানে হয়, কিন্তু ধরুন যারা তাদের ফ্যামিলিকে ছেড়ে আসছে সেই ধরনের মানসিক কেয়ার কি ওখানে পাওয়া যাবে হসপিসে যদি কেউ যান? অবশ্যই পাওয়া যাবে। আই উইল এক্সপ্লেন দ্যাট। সেটা হচ্ছে যে হসপিস এমন একটা জায়গা নয় যে ওখানে দিয়ে আসা হলো আর থেকে গেল সারা জীবন, তা নয়। একটু ভালো হলে বাড়িতে থাকা যাবে, বাড়িতে ছুটির সময় লোক থাকবে, বা বাঙালিদের পুজোর সময় লোক থাকবে, তখন বাড়িতে রাখা হলো যখন সম্ভব। কিন্তু যখন সম্ভব নয় তখন কিন্তু তাকে হসপিসে দিয়ে আসা হয় এবং সেভাবে থাকে। তো হসপিস ইজ নট আ প্লেস যেখানে পার্মানেন্টলি একজন থেকে গেল, এরকম খুবই কম থাকে, কিন্তু খুবই কম। সুতরাং একটা মানুষ যে ছিল, মানে আমি বলবো সে এখন লায়াবিলিটি হয়ে গেছে, সে কিন্তু একসময় ছিল একজন অ্যাসেট। এবং যেটা ভেরি ইম্পর্ট্যান্ট,
আজকাল আমাদের সোসাইটিতে যদি আমরা ভেবে দেখি, জয়েন্ট ফ্যামিলি আজ আর নেই, লোক বল কিন্তু অনেক কম। এক একটা নিউক্লিয়ার ফ্যামিলি কটা লোক আছে? একদমই তাই। তো একটা ফ্যামিলি যদি 3 জন থাকে, 2জন কাজ করছে আর একজন অসুস্থ, সে কি করে ম্যানেজ করবে? তাহলে একজনকে কাজ না করে থাকতে হবে বাড়িতে, যেটা সম্ভব নয়। সুতরাং এই সবগুলো মিলিয়ে হসপিসের যে কনসেপ্টটা, এটা বিদেশে তো ভীষণভাবে এসছে, আমাদের দেশে অতটা আসেনি এখনো। কলকাতা তো আমি খুব একটা দেখি না, তবে খুব একটা আমি ফিল করি যে হ্যাঁ, হসপিসের কিন্তু খুব প্রয়োজন আছে, মানুষের দরকার আছে। এবং কাউকে যে একটা লায়াবিলিটি, এটা ভাবার কোনো কারণ নেই, কারণ সবাই কিন্তু কাজ করেছে, দে বিন আর অ্যাসেট, দে বিন ক্লোজ টু আস। তারা আমাদের নিজেদের লোকই ধরতে হবে, কারণ অনেক ক্ষেত্রে দেখেছি লোকে অনেক কিছু জিজ্ঞেস করে, দে আর ইনকুইজিটিভ, কিন্তু অ্যাকচুয়ালি কিছু করে না, সেটা নিজের লোক ছাড়া হয়তো কেউ করবে না। সুতরাং এক্ষেত্রে এমন একটা জায়গা দরকার যেখানে সে শান্তিতে থাকতে পারবে এবং তার কাছের লোক যে নিশ্চিতে থাকতে পারে, যতটা কম খরচায় সম্ভব। আপনি যেটা বললেন শান্তিতে থাকতে পারে, যে হসপিস যেটা ধরুন কোথাও গঠন করা হবে বা কোথাও স্টাবলিশড হবে, তো সেটা কি কোনো এরকম জায়গা আছে যে এই জায়গাতে করলে ভালো হবে বা এই জায়গায় করলে ভালো হবে না? হসপিস ধরুন আপনি বললেন কলকাতাতে নেই, ধরুন কেউ প্রতিষ্ঠা করছে, তো সেই মানে এরকম কি কোনো জায়গা আছে যে কোথায় হবে বা কোথায় করলে ভালো, কোথায় করলে ভালো না? এরকম কোনো জায়গা নেই, যে কোনো জায়গায় হসপিস হতে পারে। ইটস লাইক যে হসপিটাল যে কোনো জায়গায় হতে পারে, শুধু হসপিসও কিন্তু যে কোনো জায়গায় করা যেতে পারে। শুধু এমন একটা জায়গা যেখানে লোকজন থাকবে, নার্সেস থাকবে, কিছু প্রয়োজনীয় ডাক্তার থাকবে, যারা পেশেন্টকে হেল্প করবে ইন দ্য মোস্ট ডিফিকাল্ট টাইমস। এবং বাড়ির লোক যেন নিশ্চিন্তে থাকতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। যে শুধু পেশেন্ট নিশ্চিন্তে থাকলে হবে না, বাড়ির লোক মাস্ট গেট দ্য কনফিডেন্স যে আমি আমার বাবাকে রেখে এলাম বা মাকে রেখে এলাম, সে যেন ঠিক মতো দেখাশোনা তার হয়। এটাও খুব ইম্পর্টেন্ট। যখন প্রয়োজন হলো বাড়িতে থাকলো, বাড়ি নিয়ে এলো। এরকম অনেক সময় হয় যারা হসপিটালে ভর্তি থাকেন, ধরুন বাড়ির লোক ফোন করছে, ফোন অনেক সময় নিতে পারছেন না বা কথা বলাচ্ছেন না, হসপিসের ক্ষেত্রে কি এটা কোনো পার্মানেন্ট সলিউশন আছে যে কি যখন ধরুন কোনো রোগী হঠাৎ করে তার রোগীর ফ্যামিলির মনে হলো যে আমি এখনই কথা বলতে চাই, কথা বলতে না, পারবে? এইরকম অ্যারেঞ্জমেন্টটা করে রাখতে হবে। হবে। এটা একটা ইনফ্রাস্ট্রাকচার যে তৈরি করতে হবে। ইটস নট ফর অ্যাক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট, ইট ইজ ফর অ্যাক্টিভ মেডিকেল সাপোর্ট, এটা বুঝতে হবে। সুতরাং এটা কিন্তু যে কোনো সময় কিন্তু লোকে যোগাযোগ করতে পারে, লোকে দেখা করতে পারে এবং অনেকজন একসঙ্গে থাকতে পারে। সুতরাং এটা একটা জায়গা প্রয়োজন, এবং এই জায়গাটা গভর্নমেন্ট থেকে তৈরি করা যেতে পারে, প্রাইভেট সেক্টরও তৈরি করা যেতে পারে। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যে কলকাতায় সময় এসে গেছে হসপিসের খুব প্রয়োজন। হসপিটাল তো অনেক হয়েছে, অনেক হসপিটাল আছে, হয়তো কম আছে, আরো হসপিটাল হতে পারে, কিন্তু বাড়ি তো অনেকেরই আছে, সবারই আছে প্রায়, বা কোন একটা থাকার জায়গা আছে। কিন্তু হসপিস এই দুটোর মাঝখানে, যেখানে ইউ গেট দ্য ইমোশনাল সাপোর্ট অফ আ হোম in an environment which is not a hospital but has got medical support. হ্যাঁ, অলসো লোয়ার প্রাইস। ডাক্তারবাবু, আরো একটা বিষয়, ধরুন কেউ কোনো রোগী ভর্তি হলো, অ্যাডমিশন হলো, হসপিসে থাকলো, এরকম কি ব্যাপার আছে যে 6 মাস বা 1 বছর এরকম থাকতেই হবে, বা 2 মাসে এরকম রিকভারি করলে মানে হয়তো রিকভারি করে ফেললো, তারপরে তাকে তারা আসতে পারবে না, বা এরকম কোনো টার্মস এন্ড কন্ডিশনস কি থাকতে পারে? এরকম ইউজুয়ালি হসপিসে থাকে না। আচ্ছা। যখন সে এন্ট্রি বা এক্সিট হতে পারে, যখন প্রয়োজন, যখন দেখা যাচ্ছে যে বাড়িতে ম্যানেজ করে যাচ্ছে না, তখনই হসপিস লাগে। ভালো হলে আর বাড়ি যেতে পারে। হসপিস একটা নতুন কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু আমাদেরকে শোনালেন বা বললেন এখনো অবধি। ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আপনাকে একটা নতুন কনসেপ্ট আমাদেরকে দেওয়ার জন্য। আমি একটা কথা বলি হ্যাঁ, বলুন। শেষ করার আগে, বলুন। হসপিস কোনো নতুন কনসেপ্ট নয়, হসপিস একটা পুরনো কনসেপ্ট, আমরা কিন্তু জানছি নতুন ভাবে। আমরা কলকাতায় জানছি নতুন করে। ওটাই, আমরা নতুন ভাবে জানছি। আমিও সত্যি আগে জানতাম না, ডক্টরবাবুর থেকে আমি জানলাম। তো আশা করি আপনাদের অনেক বেশি হেল্পফুল হলো। এরকমই ভালো ভালো এপিসোড, এবং ডাক্তারবাবু আশা করি আমাদের সাথে আরো থাকবেন হেলথ টক্স পডকাস্টে।
তা অবশ্যই কি করতে হবে, হেলথ টক্স পডকাস্টকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর হ্যাঁ অবশ্যই কি কি বিষয়ে আরো জানতে চান ডাক্তারবাবুর থেকে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। ধন্যবাদ। নমস্কার।